ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস, আজকে একটু অন্যরকম ভিডিও। আজকে যে আমার পাশে দেখতে পাচ্ছ, ওর নাম সৌভিক দেবনাথ, আমার ভাই কাম স্টুডেন্ট, আমার গ্রামই বাড়ি, আমার বাড়ির পাশেই একদম বাড়ি। ও লাস্ট যে এসএসসি জিডির যে ফাইনাল মেরিট লিস্ট বেরোলো সেটাতে সে সিআইএসএফতে সিলেক্ট হয়েছে। ওর মার্কস ছিল 122, আর ফাইনাল মানে নর্মালাইজ করে মার্কস আসে 137। ওকে, তো আজকের এই ভিডিওতে ও কীভাবে এসএসসি জিডিতে ওর জার্নিটা আমরা একটু শুনবো, কিভাবে সিলেক্ট হয়েছে। হ্যাঁ, তারপর মানে কি কি স্ট্র্যাটেজি নিচ্ছে, এগুলো একদম প্র্যাকটিক্যাল স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করব। পুরো ভিডিওটা আস্তে আস্তে দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আশা করি তোমরা প্রত্যেকে মোটিভেশন পাবে যে গ্রাম থেকেও চাকরি পাওয়া যায়, শহরে না গিয়ে গ্রামে বসেও চাকরি পাওয়া সম্ভব। এই ভাইয়ের কথা শুনলেই তোমরা বুঝতে পারবে, মোটিভেট হবে। শুধু এসএসসি জিডি না, যদিও সে এসএসসি জিডি স্ট্র্যাটেজি দিবে, এটা সব পরীক্ষায় তোমরা অ্যাপ্লাই করতে পারবে। ওকে, আরেকটা জিনিস, ও অনেক ভাই বোনের মনে হয়, আমাকে অনেকে হোয়াটসঅ্যাপে এসএমএস করে, যে ফোনও করে, স্যার আমি তো আর্টস ব্যাকগ্রাউন্ডের সিম্পল সাদামাটা স্টুডেন্ট, আমার গ্রামে বাড়ি, আমার দ্বারা কি চাকরি পাওয়া সম্ভব? তার জলজন্ত উদাহরণ হচ্ছে এই আমার পাশে ভাই। গ্রামে থেকেও আর্টসের স্টুডেন্ট হয়েও চাকরি পাওয়া সম্ভব, ওর কথা শুনলেই তোমরা বুঝতে পারবে। আরেকটা জিনিস, তোমরা অনেকেই যখন ব্যর্থ হও আর কি, লাইফে চলতে গেলে অনেক চ্যালেঞ্জ আসে, অনেক ব্যর্থতা আসে, অনেকেই তোমরা ভেঙে পড়ো যে স্যার আমার দ্বারা কি হবে, আমার তো এটা হয়ে গেল, এটা হয়ে গেল। তো ওই ভাইয়ের একটা স্টোরি বলি, তারপর আমরা মেন টপিকে আসবো। লাস্ট যে ডব্লিউবিপি হলো, সেই ডব্লিউবিপিতেও কিন্তু ওই ভাই সিলেক্ট হয়েছে। প্রিলিমসেও পাস করেছে, ফিজিক্যালেও পাস, মেন্সেও পাস, ইন্টারভিউ দিচ্ছে। ইন্টারভিউয়ের লাস্টে যে ফাইনাল মেরিট লিস্ট আসলো, সে ওবিসি ক্যাটাগরি। ওর মার্কস ছিল ফাইনাল মেরিট লিস্টে 57, আর কাট অফ ছিল 57.25। মাত্র 0.25-এর জন্য ও ব্যর্থ হয়েছে। কিন্তু ভাই ভেঙে পড়েনি, কিন্তু আরও দ্বিগুণ উৎসাহে জোর কদমে পড়াশোনা করছে, এবং আজকে তারই পরিণতি, আজকে সিআইএসএফে ফাইনালি সিলেক্ট হলো। ওকে, তো আস্তে আস্তে আমরা শুনবো তার এই স্ট্র্যাটেজি কীভাবে মানে সফল হলো, সমস্ত কিছু নিয়ে জানবো। ফিজিক্যালেরও স্ট্র্যাটেজি জানবো, একাডেমিক মানে পরীক্ষায় পাশেরও সমস্ত কিছু আমরা জানবো, রাইট? ওকে, ওর নাম সৌভিক দেবনাথ, একদম আমাদের গ্রামেই বাড়ি, বাড়ির পাশেই বাড়ি। ওকে, চলো। তো প্রথমে আমরা জানি ইসে নিয়ে, হ্যাঁ, সামনে যারা অনেকেই আছে এসএসসি জিডি দিবে, ফেব্রুয়ারি থেকে এক্সাম শুরু হচ্ছে। তো তোমরা জানো যে পরীক্ষার সিলেবাস সম্পর্কে যারা এসএসসি জিডি দিবে প্রত্যেকেই অবগত আছো। ম্যাথ, জিআই, জিকে থাকবে, আর ইংলিশ বা হিন্দি, রাইট? তো ওই ভাইয়ের হিন্দি ছিল। তো একটা টপিক সম্পর্কে একটু আমরা জানি। হ্যাঁ, তো প্রথমে একটু ভাই বলবে ম্যাথ নিয়ে যদি ইসে করতে চায়, ফার্স্টে অনেকেরই ভয়ের প্রবলেম হয় ম্যাথ, স্যার ম্যাথে কী করবো। হ্যাঁ, আর্টসের স্টুডেন্টদের বিশেষ করে প্রবলেম হয় ম্যাথের, যে স্যার ম্যাথ পারি না, কী হবে না হবে। তো ভাই ম্যাথ সম্পর্কে ফার্স্টে বলবে, একটা করে প্রত্যেকে ম্যাথ, জিআই, আমরা সমস্ত কিছু আস্তে আস্তে একটা টপিক নিয়ে আলোচনা করবো। তাহলে ফার্স্টে ম্যাথ নিয়ে একটু যদি স্ট্র্যাটেজি ইসে করো। হ্যাঁ, তো সবার প্রথমে আমি বলতে যাব ম্যাথ, যেটা নিয়ে সবার ভয়। আমি মনে করি যে কোনো চাকরির পরীক্ষাতে ম্যাথ এবং জিআই এটাই সব থেকে আমাদের অস্ত্র, মূল অস্ত্র। যে ম্যাথ বেসিক থেকে যদি শেখা যায়, ম্যাথে 100% স্কোর করা যায়। যে উৎসাহটা আমি আমার এই দাদার থেকে পেয়েছিলাম। স্যার, আমার গুরুজন ঠিকই, আমি দাদা বলেই রাখি সব সময়। তো এই দাদা আমাকে, আমি যদি বলি আমার অঙ্ক শেখার মূল গুরুকে, আমার এই দাদা। আমি একমাত্র এই চাকরির গণিত চর্চা থেকেই অঙ্ক শিখেছি। আমি কোচিং যখন আমি প্রথম থেকে শুরু করেছিলাম, এই দাদার থেকেই, এই দাদার উৎসাহ থেকেই তো করেছিলাম। তো আমার ম্যাথের স্ট্র্যাটেজি ছিল, আমি একদম বেসিক থেকে শিখতাম। সবাই যেরকম মানে শর্টকাট করতো, সেদিকে আমার মন না। আমি একদম বেসিক থেকে শিখতাম, আর প্রত্যেকটি চ্যাপ্টার একটা ধরে করতে হবে। এরকম না যে এটার একটা করলাম, ওটা একটা করলাম। তো দেখা যাবে এসএসসি জিডিতে যদি আমি বলি, তো অ্যারিথমেটিক মানে পাটিগণিতের উপরেই 16-20টা ম্যাথের মধ্যে 16 থেকে 17 বা 18টা ম্যাথ পাটিগণিতের উপরেই আসে। কিন্তু অ্যাডভান্স ম্যাথ আসে না বললেই চলে। সে পরিমিতির থেকে 2D বা 3D ফিগার থেকে একটা বা দুটো একটা দিল আর কি, এরকম। আর বীজগণিতটাও সেরকমভাবে দেখার, আমি মনে করি দেখার দরকার নেই, আসে না। আজ অব্দি আমি দেখলাম না প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের, তোমরাও দেখবে সে হয়তো আসেনি বীজগণিত থেকে। আর জিআই যা নর্মাল যে চ্যাপ্টারগুলো ছিল জিআইয়ের, এরকম যে ধরে একটা করে জাস্ট বেসিক থেকে একটা করে চ্যাপ্টার শিখবো। যে হাতে 40 দিন, বা এই যে নেক্সট জিডি পরীক্ষা হয়তো বা কত 40 দিনের মতো সময় আছে আমাদের হাতে। 40 দিন একটা রুটিন করে, যে একদিন একটা করে চ্যাপ্টার শেষ করব। বাস প্রত্যেকটা, সে ম্যাথ হোক, জিআই হোক, জিকে হোক, বা হিন্দি বা ইংলিশে যেটাই নাও। তো নিজের আগে বের করতে হবে নিজের স্ট্রং পয়েন্ট কোনটা। আমি আগে দেখবো আমার ম্যাথ জিআই স্ট্রং পয়েন্ট, মানে আমি 100% ম্যাথ জিআই আগে স্কোর করব। ঠিকই আছে, সবই পড়তে হবে চাকরি পরীক্ষার মধ্যে। তবে
সে যেহেতু 4টা সাবজেক্টের মধ্যে আমি মনে করি যে তোমার যদি বেস্ট 2টো বা 3টা থেকে বাস তোমাকে কেউ আটকাতে পারবে না। আমার কাছে ম্যাথ যে আমার মূল অস্ত্র ছিল, সেই ম্যাথ যে আমি মোটামুটি 100% স্কোর আমার, এটাই। আচ্ছা আচ্ছা, তাহলে ভাইয়ের কি বললো আশা করি তোমরা বুঝতে পারলে। তাহলে তোমার কোনটা স্ট্রং পয়েন্ট, একটা জিনিস কি যেটা বাস্তব, হ্যাঁ 4টা পয়েন্টের মধ্যে ম্যাথ, জিআই, জিকে, সে ইংলিশ বা হিন্দি যাই বলো, 4টার মধ্যে 4টাতে তুমি স্ট্রং হবে না, কিছু কিছু জায়গায় উইক পয়েন্ট থাকবে। তুমি দেখো তোমার স্ট্রং পয়েন্ট কোনটা, রাইট? তোমার স্ট্রং পয়েন্ট যদি জিকে থাকে, হ্যাঁ জিকেতে 100% স্কোর করাটা সেক্ষেত্রে একটু চাপ হবে। তো চেষ্টা করো ম্যাথ জিআইটাই দেখো, যদি একবার ভালো করে আয়ত্ত করে নিতে পারো বেসিক থেকে, ভাই যেটা বললো একদম বেসিক থেকে, হ্যাঁ কনসেপ্ট ক্লিয়ার করে যদি করো, চাকরি পরীক্ষা হ্যাঁ টাইম শর্ট থাকে, শর্টে তো করতেই হবে, কিন্তু কনসেপ্ট ক্লিয়ার করে তারপর আমরা যদি ইসে করি শর্টের দিকে জুড়ি, সেটা বেস্ট হবে। তাহলে একটু ঘুরিয়ে পেঁচিয়ে দিলেও আমরা অঙ্কগুলো সলভ করতে পারবো, রাইট? তো চেষ্টা করো তোমার স্ট্রং পয়েন্ট যেটা সেটাই আরো ভালো স্কোর করার। তার মানে এই না যে স্ট্রং পয়েন্ট যেটা সেটাতে আটকে থাকবে, বাকি জিনিসগুলো তো ইসে করতে হবে, রাইট? আর জিকের জন্য যদি একটু বলো। জিকের মধ্যে তো সবগুলো টপিক, হিস্ট্রি, জিওগ্রাফি যা আছে, সায়েন্স, জেনারেল সায়েন্স, ইকোনমিক্স, উপরে উপরে খুব বেশি ডিপলি যাওয়ার তো দরকার নেই। আর সেন্ট্রাল লেভেলের জিকের মধ্যে তোমরা দেখবে সবাই মানে কোনো থিওরির টপিকের উপরে বেস করে জিকে দেয় না ওরা, কিন্তু দেখবে এই যেমন সেন্সাস থেকে 2011 সেন্সাস থেকে একদম প্রতিটি পরীক্ষার মধ্যে সেন্ট্রালে, সে সিজিএল হোক, এমটিএস হোক, একটা বা দুটো বা 3টে কোশ্চেন অবধি থাকে। আমার শিফটেও ছিল সেরকম কোনো কোশ্চেন। তো এছাড়া হলো গিয়ে যে বিভিন্ন যে সেন্ট্রাল গভর্নমেন্টের যে বিভিন্ন প্রকল্পগুলো, তো রিসেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স, তো বিশেষ করে কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে হবে, কিন্তু রিসেন্ট আপকামিং টপিকগুলো বা মিনিমাম 1 বছরের পড়তে হবে। তো থিওরির উপরে হ্যাঁ মোটামুটি একটা জোর দিয়ে যে বেসিকটা ক্লিয়ার থাকলো, খুব বেশি ডিপলি আসে না, এটা সিজিএল লেভেলের তো আর এক্সাম না, মোটামুটি উপরে পড়তে হবে আর কি। আর বিশেষ কয়েকটা টপিক যেমন সেন্সাস, তো এরকম ছোটো মোটো টপিকগুলো, বিভিন্ন সরকারি প্রকল্পগুলো, এই জিনিসগুলো খুব ভালোভাবে পড়তে হবে। আর বিশেষ করে স্ট্যাটিক জিকেটা সেন্ট্রালে, কিন্তু স্ট্যাটিক জিকের থেকে মোটামুটি 3টে বা 4টে কোশ্চেন এসে পড়ে, কিন্তু এটাই আমার বাস আমি এতটুকুই করছিলাম, এর বাইরে বেশি কিছু। আচ্ছা আচ্ছা, এবার হিন্দি নিয়ে যদি একটু বলো। আচ্ছা, অনেক ভাই তোমরা হিন্দি নিবে, আচ্ছা ইংলিশ তো তোমরা যারা নিবে, তো বাঙালিদের মধ্যে বেশিরভাগই হিন্দিটাই বেশি নেয়। আচ্ছা ঠিক আছে, যারা ইংলিশ নিবে তোমরা জানো ভোকাবুলারি গ্রামার ঠিকই করবে। তো আমার দৃঢ় বিশ্বাস তোমরা যারাই ভিডিওটা দেখবে বেশিরভাগই তোমরা হিন্দি নিবে। তো হিন্দি সম্পর্কে যদি একটু স্ট্র্যাটেজি শেয়ার করো। হ্যাঁ, আমি বলবো হিন্দি ইংলিশের মধ্যে হিন্দি নেওয়াই বেটার, কিন্তু কারণ হিন্দি যে একটু পড়তে পারে কিছু, জাস্ট শুধু সে রিডিং পড়তে পারে, আমার মনে হয় যে হিন্দি রিডিং পড়তে পারে সেও 10+ স্কোর করে আসবে এসএসসি জিডি পরীক্ষার মধ্যে। কারণ আমি জাস্ট শুধু হিন্দি পড়তেই পারতাম, কিন্তু যে ওইখানে কোশ্চেন যারা তোমরা পরীক্ষা দিবে বা দিয়েছো দেখবে, একটা প্যারাগ্রাফ থাকে 5 নম্বরে, সেই প্যারাগ্রাফে দেখবে তোমরা জাস্ট যারা হিন্দি পড়তে পারে অপশান দেখে সেখানে উত্তর দিয়ে আসবে। আর এছাড়া যে সিনোনিম বা অ্যান্টোনিমগুলো থাকে, যেটা হিন্দিতে বলে পর্যায়বাচী বা বিলম্ব শব্দ, তো এরকম, তো তোমরা দেখবে আগে মানে বাস্তব কোনো কথার থেকে ওরকম ওই শব্দগুলো দিয়ে দেয়। তো এর মধ্যে খুব বেশি পড়ার দরকার নেই, রোজ রুটিন করে 1 ঘন্টা বা 2 ঘন্টা যতটুকু ইচ্ছে করে আর কি। তো বাজার চলতি যে কোনো একটা বই থেকে হিন্দিটাও এরকম টপিক ওয়াইজ ধরে ধরে মূল যে ভালো মানে ইম্পর্টেন্ট টপিকগুলো সেগুলো একটা একটা করে ক্লিয়ার করলেই বাস, এর বাইরে কিচ্ছু করার দরকার নেই। তো এটাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, আরেকটা জিনিস, তোমরা অনেকেই কমেন্টও মানে ভিডিওর কমেন্টও কমেন্ট সেকশনে অনেকে তোমরা লেখো যে প্রিভিয়াস ইয়ার কি। তো প্রিভিয়াস ইয়ারটা হচ্ছে পুরোটা নিজের কাছেই। এই ভাইয়ের হচ্ছে ম্যাথ জিআই এতটাই দক্ষতা ছিল, এই ভাই কিন্তু প্রিভিয়াস ইয়ার কোনো সলভ করেনি, মক টেস্টও দেয় নাই। তার মানে এই না যে তোমরা দিবে না, তোমাদের হাতে যদি টাইম থাকে তোমরা কিছু প্রিভিয়াস ইয়ার, হাতে খুব একটা সময় নেই, 30-35 দিনের মতো আছে, কিছু প্রিভিয়াস ইয়ার সলভ করতে পারো। তাহলে প্যাটার্ন যারা একদম নতুন, তাহলে একটা প্রশ্নের প্যাটার্ন সম্পর্কে একটা ইস্যু হবে, হ্যাঁ করতে পারো, কিছু সলভ করতে পারো। আর কিছু মক টেস্ট দিতেই পারো টাইমের ইস্যুর জন্য, ঠিক আছে? তার মানে এই না যে মক টেস্ট দিলে আর প্রিভিয়াস ইয়ার গুলি চাকরি পেয়ে যাবে। মেইন হচ্ছে তোমার প্রত্যেকটা টপিক ভালোভাবে রেডি করতে হবে, তারপর কিছু টাইম থাকলে তুমি প্রিভিয়াস ইয়ারও সলভ করতে পারো। আর হ্যাঁ কিছু মক টেস্ট অবশ্যই দিতে পারো টাইমিংয়ের ইস্যুর জন্য। হ্যাঁ, আরেকটা জিনিস, অনেক ভাই বোনের ইস্যু হয় যা ডব্লিউবিপির প্রিপারেশন একদম আলাদা, এসএসসি জিডির প্রিপারেশন একদম আলাদা। হ্যাঁ, এসএসসি জিডির ম্যাথ পুরো একদম আলাদা, 180 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে, আর ডব্লিউবিপির ম্যাথ একদম আলাদা থাকবে। তো এরকম কি একসাথে দুটোর প্রিপারেশন ম্যাথে নেওয়া যেতে পারে? অবশ্যই অবশ্যই। তো অনেক ভাই বোনের এটা আমি মনে করি একদম বেসিক বা কনসেপ্ট থেকে ম্যাথ করলে শুধু শর্টকাটের পিছনে দৌড়ানো ঠিক না। এটা কনসেপ্ট থেকে ম্যাথ করলে সেটা ডব্লিউবিপি হোক, সিজিএল হোক বা এসএসসি জিডি হোক, কনসেপ্ট ক্লিয়ার থাকলে ম্যাথ হতেই হবে, হবেই হবে।
আর মানে এরকম যে শর্টকাটের থেকেও আগে হবে। আমার মনে করে আমি যখন মানে এক্সাম দিয়েছিলাম এসএসসি জিডির মধ্যে 8 থেকে 10টা অঙ্ক যেটা কলম ছোঁয়াতে হয়নি, মানে খুব বেশি মানে কঠিন লেভেলেরও ছিল না, মোটামুটি মডারেট লেভেলেই ছিল। তো কনসেপ্ট ক্লিয়ার থাকলে দেখবে শর্টকাটের থেকেও আরও তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু ম্যাথ। আর সেটা আমি এই দাদার থেকেই মূল শিখেছি কিন্তু, যে কনসেপ্ট থেকে একদম এখানে একদম কনসেপ্ট থেকে ক্লিয়ার করা হয়, এটাই হলো বড়। কনসেপ্ট ক্লিয়ার থাকলে সব ঠিক একদম। আচ্ছা আচ্ছা। তো ব্যাপার হচ্ছে পরীক্ষায় দিতে গেলে, হ্যাঁ, ম্যাথ, জিআই, জিএস আর ইংলিশ বা হিন্দি যেটাই না, 4টা টপিকে তো দক্ষতা অর্জন করতেই হবে। হ্যাঁ, আর একটা জিনিস ফিজিক্যালটাও খুব গুরুত্বপূর্ণ। অনেক ভাই বোনই ফিজিক্যালি কিন্তু ইস্যু হয়। হ্যাঁ, তো সামনে যেহেতু তোমাদের রিটেন এক্সাম, তোমরা তো অবশ্যই এখন রিটেনই এক্সাম, রিটেনই ফোকাস করবে। তো শুধু রিটেন না, ফিজিক্যালটাও যেহেতু মানে ফোকাস করতে হবে আমাদের আলটিমেট। তো ভাইকে যেহেতু পেলাম, আবার কবে পাই? হ্যাঁ, ভাই হচ্ছে জানুয়ারি 2nd উইকেই জয়েন করছে। তো ওর কাছ থেকে একটু আমরা শুনে নিব ফিজিক্যালের কিছু স্ট্র্যাটেজি, ফিজিক্যাল সম্পর্কে। ফিজিক্যাল, আচ্ছা। তো ফিজিক্যাল সবাই আজকাল সবাই দৌড়ায়। আচ্ছা, তো তুমি যদি ভালো এক্সাম দাও, যেরকম আমি এক্সাম দিয়ে মোটামুটি একটা হিসাব করেছিলাম যে একটা ভালো একটা স্কোর হচ্ছে আর কি। তো আমি খুব বেশি 2 দিন বোধহয় রেস্ট করেছিলাম, 2 দিন পর থেকেই ফিজিক্যালের মানে তৈরি শুরু করে দিয়েছিলাম। তো আস্তে আস্তে আমারও প্রথমে দৌড়তে 26.5 মিনিট 27 মিনিট লাগতো। তো আস্তে আস্তে করতে 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 এভাবেই তো লাস্ট আমি যখন ফিজিক্যাল ক্লিয়ার করলাম, সেটা 20 মিনিট 15 সেকেন্ড আমার ফিজিক্যাল ক্লিয়ার হয়ে গিয়েছিল কিন্তু। তো মোটামুটি 6 থেকে 7 মাস টাইম পেয়েছিলাম আমরা। তো 1 মাসে একদম খুব বেশি পরিশ্রম করার দরকার নেই, আস্তে আস্তে পরীক্ষা দিলে, পরীক্ষা আগে এখন যেহেতু কয়েকদিন পরে পরীক্ষা, আগে পরীক্ষার প্রিপারেশনও ভালো করে দেখবে সবশেষে মেটার একটাই করবে যে এক্সামে নাম্বার কত ছিল। আগের বার কাট অফ গিয়েছিল হয়তো 69, তো এবার কাট অফ গিয়েছিল আমাদের ওবিসির 103। তো তোমরাই দেখতে পারো কতটা জাম্প করলো। এবার ফিজিক্যাল কাট অফ থেকে ফাইনাল মেরিটের কাট অফ 31-এর মতো বেড়েছে। তো এটা কাট অফ কিন্তু কোনো দিন কমবে না, কাট অফ বাড়বেই, প্রত্যেকটা বছরে কাট অফ 2 4 5 বাড়বেই কিন্তু। তো পরীক্ষা সবার প্রথম হলো পরীক্ষা, লাস্টে গিয়ে ফাইনাল মেরিটটা যখন হবে সেটা ফিজিক্যাল বা মেডিকেলের উপর হবে, শুধু হবে না কিন্তু। লাস্ট গিয়ে আমাদের দেখতে হবে নাম্বারটাই। তো সবার প্রথমে আমরা এক্সামের প্রিপারেশন নেব, এক্সাম দিলাম ভালো, হ্যাঁ 2 দিন 1 দিন পর থেকে তোমরা আস্তে আস্তে শুরু করে দাও। মোট কথা নিজের উপরে এই বিশ্বাসটা থাকতে হবে, সেলফ কনফিডেন্সটা থাকতে হবে যে আমি পারবোই, আমাকে পারতেই হবে। কেন হবে না, আমার হবেই, হতেই হবে, এটাই বলবো আমি। ফিজিক্যাল বাস, খুব বেশি হার্ড ফিজিক্যালও না, এসএসসি জিডি 24 মিনিটে 5 কিলোমিটার দৌড়াতে হয়, মনে সাহস থাকলে অবশ্যই হবে। এটাই, নিজের সেলফ কনফিডেন্সটা রাখতে হবে শুধু, আর কিচ্ছু না। তো ভাই খুব ভালো বললো। তো মেইন হচ্ছে দেখো, ফাইনাল মেরিট তোমার ফিজিক্যালের উপর হবে না। হ্যাঁ, মেইন হচ্ছে তোমার যে রিটেন এক্সাম, রিটেন এক্সামের যে মার্কস, সে র মার্কস সে নর্মালাইজ করে যেটা দাঁড়াবে সেটার উপর ডিপেন্ড করে ফাইনাল মেরিট হবে। তো তোমরা যত সম্ভব চেষ্টা করো রিটেন এক্সামে বেশি করে মার্কস তোলার, রাইট? তো ভাই যেটা বললো, রিটেন এক্সামে যদি তুমি কনফিডেন্স থাকো, এক্সাম হওয়ার পর ভালো হয়েছে যে আমি পাস করে যাব, তা ভাই বললো 2-3 দিন রেস্ট করছিল, তারপর শুরু করে দিচ্ছে। তোমরাও লেট করো না, ফিজিক্যাল করে দিও। ফিজিক্যালটা অবশ্যই কোয়ালিফাই তো করতেই হবে, রাইট? তার মানে এইটা না যে ফিজিক্যালের উপর ধ্যান দিতে গিয়ে এখন রিটেন এক্সাম করবে। আপাতত তোমরা রিটেনে ফোকাস করো, রিটেন হলে তারপর তোমরা ফিজিক্যালটা করবে। ওকে, তো আরেকটা প্রশ্ন ভাইকে যেটা আমি এখনই জিজ্ঞাসা করতাম, তো ও একটু বললো, সেটা হচ্ছে দেখো, পরীক্ষায় পাশ করতে গেলে তোমাদের রিটেন এক্সাম মানে ম্যাথ, জিআই, জিকে বা জিএস যাই বলো, আর ইংলিশ বা হিন্দি, এই 4টা টপিকে ভালো মার্কস তো তুলতেই হবে। সঙ্গে সঙ্গে ফিজিক্যালেও তোমাদের কোয়ালিফাই করতে হবে। সঙ্গে সঙ্গে তার সঙ্গে আরেকটা প্যারামিটার, খুব গুরুত্বপূর্ণ প্যারামিটার, সেটার উপর আমাদের কিন্তু প্রত্যেকে স্কিপ করে যাই, সেটা হচ্ছে আমাদের যে সেলফ কনফিডেন্স, আত্মবিশ্বাস, মনের জোর। এই আত্মবিশ্বাসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। অনেক ভাই বোনে আমায় হোয়াটসঅ্যাপে এসএমএস করে বা ইউটিউব ভিডিওর কমেন্টেও দেখা যায়, স্যার আমার এই প্রবলেম, আমি তো হ্যাঁ আমার তো একাডেমিক মার্কস খুব একটা ভালো না, অমুক না, আমার দ্বারা কি চাকরি পাওয়া সম্ভব? তো মেইন এই ভাই যেটা বললো, সেলফ কনফিডেন্স খুব দরকার। ওকে, তোমার নিজের উপর যদি বিশ্বাস থাকে যে আমি পারবো, তাহলে কিন্তু অবশ্যই পারবে, রাইট? দেখবে নানান প্রবলেম আসবে। এই ভাইয়ে যখন 0.25-এর জন্য হ্যাঁ ডব্লিউবিতে সিলেক্ট হলো না, তারও পরিবার থেকে একটু এদিক সেদিক প্রবলেম আসছিল, কিন্তু সে হ্যান্ডেল করে কিন্তু আলটিমেট সে আজকে এই জায়গায় পৌঁছে যেতে পারছে, রাইট? তো যেই সমস্ত ভাই বোনদের মানে কনফিডেন্স একটু নড়বড়ে, বিশেষ করে যারা একাডেমিক মার্কস খারাপ, মাধ্যমিকে কোনো রকম পাস করছে, আর্টস ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট, তাদের দ্বারা কি পরীক্ষায় মানে সরকারি চাকরি সম্ভব? এটা সম্ভব, অবশ্যই সম্ভব। এদের একটু কনফিডেন্স বাড়ানো। আমাদের কম্পিটিটিভ এক্সামে তো আর একাডেমিক স্কোর দেখতে যায় না, জাস্ট কি পাস মার্ক। তো তুমি যদি তোমার মনের মধ্যে এরকম ক্ষমতা থাকে যে আমি পারবোই, অবশ্যই তুমি পারবে। একটা দুটো, আমিও অনেক এক্সাম দিয়েছি, ব্যর্থ হয়েছি অনেক, এরকম অনেকবার হয়েছে আমার সাথেও।
তো সেলফ কনফিডেন্স, আমি একটাই কথা যে নিজের মনের মধ্যে সেলফ কনফিডেন্সটা থাকতে হবে। কিন্তু সে কেউ আর্টস ব্যাকগ্রাউন্ডের, কেউ সায়েন্স ব্যাকগ্রাউন্ডের, সেসব ভেবে লাভ নেই। তো আমার একটা সিট দরকার, একটা আমি ছিনিয়ে নিব, বাস। এটাই, এই কনফিডেন্সটা মনের মধ্যে শুধু থাকা দরকার, আর কিচ্ছু না। আরেকটা জিনিস, অনেক ভাই বোনরা যারা মানে যা শুরু করছে, ঠিক আছে, শুরু করছে, মনে করো অনেক দেখা যায় এখন রিসেন্ট হাই সেকেন্ডারি পাশের পরে অনেক কম বয়স থেকে শুরু করে, যেটা ভালো। কিন্তু অনেক ভাই বোনরা যারা আর্টস ব্যাকগ্রাউন্ডের মাধ্যমিকে কোনো রকম হয়তো পাশ করে গেছে, তারপর ম্যাথের সাথে কানেকশন নাই, তারা বুঝতে পারে না যে ম্যাথে তো আমি একদমই কাঁচা, মানে জিরো লেভেলে আছি। তো এই জিরো লেভেলে আছে, সে যদি সঠিকভাবে পরিশ্রম করে গাইডেন্স মানে তার দ্বারা কি ম্যাথে মানে ভালো জায়গায় পৌঁছানো সম্ভব? অবশ্যই, সে যদি ইচ্ছে করে যে সেলফ স্টাডি করবে, বা আজকাল ইউটিউবে অনেক চ্যানেলে ফ্রিতে ফ্রিতে ভিডিও, বা আমাদের এই চাকরির গণিত চর্চা চ্যানেলেরও একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল অবধি ম্যাথ শুরুর থেকে দেওয়া আছে, যেটা আমি ফলো করতাম, যেটা আমি অফলাইনেও কোচিং করতাম, অনলাইনে আমি এই শুরুর থেকে এক্সামের যেরকম আমার স্ট্র্যাটেজি ছিল ম্যাথ, আমি ম্যাথটাই দেখতাম যে, আর আমি মনে করি যে ম্যাথ পারে সে জিআইও পারে। তো ম্যাথের প্রতিটি ভিডিও আমি একদম শুরুর থেকে, আবার পরীক্ষার যখন মানে অন্তিম পর্যায়ের প্রস্তুতি ছিল, আবার শুরুর থেকে ধরে 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 একদম করতাম। তো এরকম অনেক, শুধু এটাই করতে হবে এরকম কোনো কথা না, অনেক চ্যানেল আছে এরকম। তো সেই চ্যানেল থেকে তোমরা যার যেটা খুশি, একদম বেসিক থেকে ধরে ধরে, যারা নতুন শুরু করেছো বেসিক থেকে ধরে ধরে আস্তে আস্তে করো না। একটা এক্সাম দিলেই যে সাকসেস হতে হবে এরকম কোনো কথা নেই। সাকসেস এক্সাম দিবে, ফেইলার হবে, সাকসেস হবে, এটাই বাস্তব কিন্তু আমাদের জীবনে। তো একদম বেসিক থেকে শুরু করে হাল ছেড়ে না দিয়ে, সে 6 মাস, কারো 6 মাসে হয়ে যাবে, কারোর 1 বছর লাগবে, করো, আস্তে আস্তে প্রস্তুতি করো, তারপর ফিল্ডের আমাদের ঠিক হবে, অবশ্যই হবে, কেন হবে না। সেলফ কনফিডেন্স রাখতে হবে শুধু নিজের মনের মধ্যে। আরেকটা জিনিস বর্তমানে যেটা ইস্যু হচ্ছে, অনেক ভাই বোন যখন প্রিপারেশন নিচ্ছে, তাদের আত্মীয় স্বজন বা বাড়ির লোকজন বলছে আজকাল টাকা পয়সা ছাড়া চাকরি হয় না। তো এটা নিয়ে অনেকে ডিমোটিভেটেড হয়ে যাচ্ছে, এটা নিয়ে যদি কিছু বলা যায় আর কি। এটা দুনিয়ার মানে কি বলবো এই কথা, হ্যাঁ, টাকা পয়সা ছাড়া চাকরি হয় না, এটা কোনো কথা না। হ্যাঁ, চাকরি নিয়েছে, সরকার আমাদের থেকে ঘুষ নিয়েছিল, ওই ফর্ম ফিল আপ করার সময় সামথিং 100 কয়েক টাকা বোধহয় দিয়েছিলাম, ওটাই সরকারের ঘুষ ছিল আমি মনে করি। এর বাইরে ওগুলো মানুষের মানে এদিক সেদিক কথাবার্তা, যে টাকা ছাড়া চাকরি হয় না। আরে কে বলছে টাকা ছাড়া চাকরি হয় না? অবশ্যই হয়। ওগুলো মানুষের বানানো এদিক সেদিক, আমি মনে করি এগুলো এদিক সেদিক কথা, এটাই। তো একটা জিনিস, এগুলা তোমাদের যখন বাড়ির লোকজন বলবে, তাদের বুঝিয়ে বলবে। অনেক আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব তোমাদের হয়তো ডিমোটিভেট করার চেষ্টা করবে যে কি বলে টাকা ছাড়া চাকরি হয় না। তার জলজান্ত উদাহরণ হচ্ছে এই আমার ভাই আমার পাশে দাঁড়িয়ে আছে। এই ভাই একদম গরিব ফ্যামিলি, হ্যাঁ, ওর বাবা কৃষক, খুব সামান্য জমি আছে। হ্যাঁ, আরেকটা জিনিস তোমাদের শেয়ার করি, অনেক ভাই বোন বলে স্যার আমি তো কাজের সঙ্গে যুক্ত আছি, কাজের সঙ্গে সঙ্গে কি প্রিপারেশন না সম্ভব? 100% সম্ভব। এই ভাই, ওর বাবার জমি আছে কিছু, ওর বাবা কৃষক, চাষ করে, ওর বাবাকে 100%, আমি যখন স্কুলে যাই, আমার স্কুলের যাওয়ার পথে ওদের জমি পড়ে, আমি সবসময় ওকে দেখি মাঠে কাজ করছে। তাহলে এই ভাই মাঠে কাজ করে সঙ্গে সঙ্গে প্রিপারেশন চালিয়ে যাচ্ছে। তাই তোমরা যারা কৃষক পরিবারে বা যে কোনো পরিবারে বাবা মাকে যদি হেল্প করার ইচ্ছে থেকে, অবশ্যই তোমরা হেল্প করো, কাজের সঙ্গে সঙ্গে প্রিপারেশন নেওয়া সম্ভব। সম্ভব কিনা? অবশ্যই সম্ভব। ঠিক আছে, তাহলে শুনলে তোমরা এই ভাইয়ের স্ট্র্যাটেজি। তো ভাই প্রচুর পরিশ্রম করে মাঠে, তোমরা জানো এখন যে রৌদ্র দেয় এই গরমের দিনেও, হ্যাঁ, গ্রীষ্মকালে প্রচণ্ড পরিশ্রম করে, হ্যাঁ, মাঠে ঘাটে পরিশ্রম করে, তারপরেও কিন্তু সে প্রিপারেশনটা ঠিকভাবে চালিয়ে গেছে এবং আজকে এই জায়গায় পৌঁছেছে। রাইট? তাহলে তোমরা যদি অনেকে আছো, অনেকে প্রাইভেট সেক্টরে কাজ করো বা বাবা মাকে হেল্প করো, অবশ্যই হেল্প করো এবং তার সঙ্গে সঙ্গে প্রিপারেশন করে সরকারি চাকরি পাওয়া সম্ভব। ওকে, ঠিক আছে। তাহলে আজকে আমরা এই ভাইয়ের কাছ থেকে স্ট্র্যাটেজি শুনলাম। তোমরা কমেন্টে ভাইয়ের জন্য, ফিউচারের জন্য একটু গুড লাক লিখে কমেন্ট করে দিও। হ্যাঁ, তাহলে ভাইয়ের জন্য শুভকামনা রইল, ভাই খুব ভালোভাবে জব করবে এবং নেক্সট টাইমে আরও ভালো জায়গায় পৌঁছবে। এটা আমার তরফ থেকে আশীর্বাদ রইল, ভাই আরও ভালো জায়গায় পৌঁছবে। তোমরাও নিশ্চয়ই ভাইয়ের জন্য একটা গুড লাক লিখে বা বেস্ট অফ গুড লাক লিখে একটা কমেন্ট করে দিও। হ্যাঁ, ঠিক আছে। তাহলে ভাইয়ের কাছ থেকে শুনলে গ্রামের ছেলেও কিভাবে সরকারি চাকরিতে সফল হইলো, এটা আশা করি তোমাদের মোটিভেট করবে। ওকে, বা তোমাদের ভাই বোন বা বন্ধু বান্ধব যারা প্রিপারেশন নিচ্ছে, পারলে ভিডিওটা শেয়ার করো, তাদেরও মোটিভেট করার চেষ্টা করো। আর তাদের যদি, তোমাদের যদি কেউ ডিমোটিভেট করার চেষ্টা করে যে চাকরি মানে ঘুষ ছাড়া বা টাকা ছাড়া চাকরি হয় না, ভিডিওটা শেয়ার করে দিও। ওকে, ঠিক আছে। তাহলে ফ্রেন্ডস, ভালো থেকো, ভালোভাবে প্রিপারেশন নাও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। হ্যাঁ, আজকে এখানে শেষ করলাম। ওকে, বাই।